জীবনে বিয়ে কয়টা হয় আর একটা শরীর কয়জনটা দেখানো যায়। আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে ভাই আমি আত্মহত্যা করে মারা যাবো, কারণ আমি এগুলো বলবেন না, এগুলা এই যে আপনি বলতেছেন এগুলো বলবেন না, আপনি কি আমার সন্তানের দায়িত্ব নেবেন? মেয়েরে ভালো লাগলো, বিয়ে করলাম, তারপর কিছুদিন ফুর্তি করলাম, পেটে বাচ্চা দিলাম, ভালো লাগলো না, ছাইড়া দিলাম। এখন মেয়েরা বাইসে থাক, কামতে মারা যাক। এটা এই বাচ্চার পরিচয়টা আপনি কি দিবেন, যেহেতু সে পৃথিবীর আলো এখনো দেখেনি? ভাই আমি জানি না আমি বাইসে থাকবো কিনা, আমার তারও কোনো নিশ্চিত নাই। আমার দুইবার বাচ্চা নষ্ট করছে, ওরাই নষ্ট করছে। নষ্ট করে আমার বলছে যে আমার মা হওয়ার যোগ্যতা নাই, আমার মাতৃত্ব নাই। মানে তারা আপনাকে এখন অপবাদ দিচ্ছে? হ্যাঁ, কি অপবাদ দিচ্ছে? যে আমার মা হওয়ার বাচ্চাটা ওরাই নষ্ট করছে। আমার দুইবার, একবার দ্বিতীয়বার নষ্ট করছিল, হাঁসের মাংসের সাথে ওষুধ মিশিয়ে খাওয়াইছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে একটি বোনকে দেখছেন। সেই বোনটি আসলে খুবই অসহায় হয়ে আমাদেরকে ফোন করেছিল যে আমাদের সাথে কিছু কথা বলবে। তো তার যেই জীবনে কি ঘটনা ঘটে গেছে, আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো আপনি যে আমাকে ফোন করেছিলেন, মানে কি বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে ভাইয়া আমি 5 মাসে গর্ভবতী। কি বলেন? হ্যাঁ ভাই, আমি রানিং 5 মাসে গর্ভবতী। আমার শ্বশুর আমার ডাক্তার দেখানোর কথা বললাম আমার ঢাকায় পাঠাইছিল, কিন্তু আমি আসছি 3 মাস ধরে। আমি আমার শ্বশুর বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। তারপর একদিন হঠাৎ করে শুনি যে আমার হাজবেন্ডের বিয়ে ঠিক হয়েছে। মানে 5 মাসের গর্ভবতী আপনি, আবার হ্যাঁ। বিয়ে করছে, এর মানে কি? কারণটা কি একটু খুলে বলেন তো। আসলে আমাদের সম্পর্ক বিয়ে হয়েছিল, ফেসবুকে আমাদের পরিচয় হয়েছিল, কত কিন্তু বছর আগে এটা? এটা 2020 সালে পরিচয় হয়েছিল, মার্চের 5 তারিখে। তো আমাদের বিয়ে হয়েছে 2022 সালের মে মাসের 16 তারিখে, 12 তারিখে বিয়ে হয়েছে। মানে টোটাল 2 বছর সম্পর্ক ছিল। 2 বছর সম্পর্কের পর ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে হয়। তো আমি অনেক শ্বশুরবাড়িতে অনেক অত্যাচারের শিকার হয়েছি। আমার হাজবেন্ড আমার শাশুড়ির কথায় আমার মারধর করতো। আমার শাশুড়ি আমার বাপের বাড়ি নিয়ে খোঁটা দিত, অনেক অত্যাচার করছে। আমার এই 1 বছর 5 মাসের মধ্যে এর আগে আরো 2টা বাচ্চা নষ্ট হয়েছে, মানে ওদের বাড়ি থেকে করছে। মানে এখন মূলত কি হয়েছে আপনার সাথে, যে আপনাদের সংসারে অশান্তি হচ্ছে, আপনি 5 মাসের অন্তঃসত্ত্বা, তো সেক্ষেত্রে এখন মানে আপনি কি সমস্যা ভুগতেছেন সেটা? মানে আমার শ্বশুরে আমার এই মে মাসের 16 তারিখে ঢাকায় পাঠাইছিল ডাক্তার দেখানোর কথা। আমি যখন আমার শ্বশুরে আমি বলছিলাম আমার শ্বশুরবাড়িতে থাকতে যে আমার ডাক্তার দেখা, তখন উনি আমার বলতেছে যে বোলাতে তো ভালো ডাক্তার নাই, তুমি ঢাকা যায় ডাক্তার দেখায় আসো, আর যতদিন না পর্যন্ত সুস্থ হবা তুমি ঢাকাতেই থাকো। তখন আমি আমার শ্বশুরে বলছিলাম যে বাবা তাহলে আমি কুরবানি ঈদ পর্যন্ত থেকে তারপর আসবো। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো এটা বলে আমার ঢাকায় পাঠাইছিল। তার আগে জানতো আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ জানতো। আচ্ছা। তো আমি ঢাকায় আসার পরে জানাইছি ওনাদেরকে যে আমি গর্ভবতী, ফোনে জানাইছি। আমি আমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে প্রেগনেন্সির পিক পাঠাইছি, ছবি উঠায় পাঠাইছি। সে বাড়িতে থাকতো? হ্যাঁ, ও কি করতো বাড়িতে? বাইরে কিছু করতো না। আচ্ছা। তারপর আমি এখানে আসি, তো আমার হাজবেন্ড আমার পিকগুলো দেখে আমার ব্লক করে দিছে। তো একদিন আমার দুলাভাই আমার ব্লক করে দিছে মানে কি? হ্যাঁ, আমার ওই প্রেগনেন্সি পিক দেখে আমার হাজবেন্ড আমার সরাসরি ব্লক করে দিছিল। না আপনার স্বামীর সাথে আপনার কি ভালোবাসা বা সেরকম বনিবনা নাই? না, আমার হাজবেন্ডের সাথে আমার এখন সম্পর্ক আসলে ভালো না। আমার হাজবেন্ড আমার কাছে 10 লক্ষ টাকা চাইছিল, গ্যাস টাকা, ওই এক্সপোর্টের দোকান দিব। আর সুজুকি জিক্সার বাইক চাইছিল, যে দোকানে যাওয়া আসা করার জন্য একটা বাইক লাগবে ওর। সেটার জন্য আর কি ও যখন বুঝতে পারছে যে আমি এগুলো দিতে পারবো না, তখন থেকে ও আমার সাথে আর কি খারাপ ব্যবহার করতো, মানে আমারে ভালো পাইতো না। আপনি যে বললেন যে আপনার সাথে আপনার যে 5 মাসের অন্তঃসত্ত্বা, এই অবস্থা আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এই কথা কি সত্য? না ভাইয়া, যদি আমার যদি ডিভোর্স দিত অবশ্যই আমার কাছে কাগজ আসতো। আর ওরা বলছে যে ওরা বলে হাইকোর্ট থেকে ডিভোর্স দিছে, আর হাইকোর্ট থেকে যদি ডিভোর্স দিতে চায় তাহলে অবশ্যই ওখান থেকে আমারও তো ফোন দিয়া জিজ্ঞেস করবো কি কি সমস্যা। আর আচ্ছা, ডিভোর্সের ব্যাপারটা দর্শক আমরা জানি যে ডিভোর্সের একটা নারীকে যদি ডিভোর্স দেওয়া হয়, সেই ডিভোর্স দিতে গেলে অনেকগুলো আইনি জটিলতা থাকে। আর সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি। যারা আইন জানেন, যারা এখানে বিভিন্ন আইনবিদ রয়েছেন, আপনারা অবশ্যই জানেন যে একজন মেয়েকে ডিভোর্স দিতে হলে কি করতে হয়। তো সেই বিষয়টা বাদে আপনার সাথে কি কি হয়েছে, মানে কি চাচ্ছে আপনার কাছে তারা? আমার হাজবেন্ড আমার কাছে টাকা চাইছিল। ও বলছিল যে তুমি আমার 10 লক্ষ টাকা না দাও, আমি একটা এক্সপোর্টের দোকান দিব। 10 লক্ষ টাকা কি আপনার আছে? আমি তো চাকরি বাকরি করি না, আমার তো কোনো ইনকাম সোর্স নাই যে আমি ওর টাকা দিব। অবস্থা কেমন? আমার বাবা মার অবস্থা মোটামুটি ভালো।
মোটামুটি ভালো। তারা কি চাচ্ছে যে আপনার বাবা মার কাছ থেকে টাকা এনে দেন? হ্যাঁ, সেটা ওরা আপনি দেন নাই? না, আমি ওটা দেই নাই। মানে আর সেই সামর্থ্য কি আছে কিনা আপনাদের? না, ওরকম সামর্থ্য নাই। আচ্ছা, তারপর? আর যদি ওরকম সামর্থ্য থাকেও, তারপর তো যৌতুক দেওয়া নেওয়াটা তো এগুলা তো হ্যাঁ, যৌতুক তো দেওয়ার নিষেধ, কিন্তু তারপরও যদি জামাই চায় সেক্ষেত্রে জামাইরও তো জানা উচিত যে আমার স্ত্রীর বাবা মার কাছে, মানে আমার শ্বশুর শাশুড়ির কাছে আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে চাইতে পারে। কিন্তু চাওয়ার ক্ষেত্রে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আসলে কোনোটাই মিলছে না। তারপর একটু বলেন কি হচ্ছে। তারপর আমার কাছে যখন চাইলো, যখন ও বুঝতে পারছে যে আমি বাড়ি থেকে কোনো টাকা পয়সা এনে নিতে পারবো না, কারণ ওরা যখন আমার বলতো যে টাকা না দেওয়ার কথা, তখন আমি আমার বাড়িতে কথা বলতাম না, আমি কারোর সাথে কথা বলতাম না, কারণ আমি কোন মুখে আমি আমার বাবার কাছে টাকার কথা বলবো, কারণ ওই মানে মুখটা আপনারা আমার কাছে দুজনে নাই গে। সম্পর্ক করে বিয়ে করেছিলেন? হ্যাঁ, বিয়ের শাদীটা কিভাবে হলো? বিয়েটা আমরা সম্পর্ক করছি, ফেসবুকে পরিচয় ছিল আমাদের, কিন্তু আমার শাশুড়ি যে আছে উনি আমার বোন আর বোনের হাজবেন্ডের সাথে কথা বলে বিয়েটা ঠিক করছিল। আপনার বোন জামাইয়ের সাথে? হ্যাঁ, বড় মেজো বোন আর কি, আমার বড়, আমার বোন আর তার হাজবেন্ডের সাথে কথা বলে ঠিক করছিল বিয়েটা। মানে পারিবারিকভাবে পরবর্তীতে হ্যাঁ, হয়েছে? পারিবারিকভাবে বিয়ে আপনার বাবা হয়েছে। মা ছিল না তখন? না, আমার বাবা মা ছিল না। পরবর্তীতে সংসার কত বছর করলেন, কি হয়েছে তখন? এটা 1 বছর 5 মাস রানিং চলে। তো কিছুদিন আগে 27 তারিখ আমার হাজবেন্ডের গায়ে হয়েছিল। এর আগের দিন আমার একটা দেবরে ফোন দিয়ে বলতেছে যে ভাবি, আলামিন ভাইয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে। এরকম আমার অনেকেই বলছিল এর আগে থেকে যে আলামিন ভাইয়ের কিন্তু বিয়ে ঠিক হইতেছে, কিন্তু আমি আসলে কথাটা গুরুত্ব দিই নাই। তো যেহেতু আপনি শুনলেন যে আপনার হাজবেন্ডের বিয়ে ঠিক হয়েছে আপনাকে না জানিয়ে, যেহেতু আপনি বড় বউ, আপনার গর্ভের সন্তান, সেক্ষেত্রে আপনি যদি এই ঘটনার জানার পর আপনি বাড়ি গিয়েছিলেন? না, আমি বাড়ি যাইতে চাইছিলাম, কিন্তু ওরা আমার ট্রেড দিছিল। আসলে ওরা বিএমপি মানে ছাত্রদল করে, তো ওদের সাথে রাজনীতি করে? হ্যাঁ, রাজনীতি করে। ওদের সাথে অনেক নেতা ফেতে আছে। আমার শ্বশুর আমার ট্রেড দিছিল, আর আমার শাশুড়ি বলছিল যে আমি যদি কোনো কিছু করি তাহলে আমার মানে বান মেরে ফেলাবো, এরকম ট্রেড দিছিল। আপনি কি বান মারাতে কি বিশ্বাসী? আমার সাথে তো কখনো এরকম হয় না। আপনি যদি আইনের মানে আইনের দ্বারগ্রস্ত হন, তাহলে তো আপনার কাছে আইন আপনার কথা মতন আইন চলবে। আমি মনে করি যে সেরকম এদেশের নারীদের জন্য আইন। আপনি যদি আইনের সাহায্য চাইতেন আপনি তো পেতেন। আমি মানে জজ করে মামলা করছি আমার হাজবেন্ডের নামে, আর আমি ওই এলাকার যে মেম্বার আছে সম্পর্কে চাচা শ্বশুর হয়, ওনার সাথে কথা বলছি। তারপর উনি আমার বলতেছে তোমার ডিভোর্স দিছে, তোমার আমি কাগজপাতি দেখছি। তাই আমি বলছি যে আপনি কাগজপাতি দেখছেন, কিন্তু আমার কাছে তো কোনো কাগজ আসে নাই যে আমার ডিভোর্স দিছে। আপনার আসলে মূল বক্তব্যটা কি? আপনার কি এই যে 5 মাসের যে সন্তান আপনার গর্ভে, আপনার হাজবেন্ড আপনাকে ফেলে রেখেছে, তার উপর আবার বিয়ে করছে, যখন আপনি তালাকের কথা জিজ্ঞেস করছেন তখন সে বলছে আমি তালাক দিয়ে দিছি, এই কথা বলছে। হ্যাঁ। তো তালাকের কোনো কাগজপত্র আপনি না, পান নাই? তালাকে কোনো কাগজপত্র আমার কাছে আসে নাই। আমরা জানি যে তালাক দিতে গেলে 3 মাসে 3 বার আপনার কাছে কাগজ আসবে, এবং কাগজ আসলেও আপনার যেই নিয়মকানুন খোরপোশের টাকা সহ মোটামুটি কাবিনের টাকাটা দিয়ে দিতে হয়, সেরকম কোনো কিছু হয় না আপনার না, সাথে? তারপরে যখন আমার হাজবেন্ডে বলছিল তুমি আমার ডিভোর্স দিছো, আমার কাছে কাগজও আসে নাই, তাহলে আমার দেনমোহরের টাকা, তখন ও আমার বলতেছে দেনমোহরের টাকা কিছু তুমি তোমার 1 বছর খাওয়াইছি বানাইছি না। যাই হোক, তারপর আপনার সাথে আপনার শ্বশুর শাশুড়ি কি ভালো জানতো না আপনাকে? না, আমার শাশুড়ি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতো। আর আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার শ্বশুরে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো, আর পিছনে যায় ছেলেরে উস্কাইতো। আপনার যে এই যে 1 বছর কত মাস বললেন বিয়ে হয়েছে? 5 মাস। এ থেকে এই প্রথম আপনি কনসিভ করলেন? না, এর আগে আমার আরো 2টা বাচ্চা হয়েছে, 3বার আমি কনসিভ করছি। কিন্তু সেগুলো আমার কি হয়েছে? দুইবার বাচ্চা নষ্ট করছে, ওরাই নষ্ট করছে। নষ্ট করে আমার বলছে যে আমার মা হওয়ার যোগ্যতা নাই, আমার মাতৃত্ব নাই। মানে তারা আপনাকে এখন অপবাদ দিচ্ছে? হ্যাঁ, কি অপবাদ দিচ্ছে? যে আমার মা হওয়ার বাচ্চাটা ওরাই নষ্ট করছে আমার 2বার, একবার আর দ্বিতীয়বার নষ্ট করছিল হাঁসের মাংসের সাথে ওষুধ মিশিয়ে খাওয়াইছিল। আর প্রথমবার কিভাবে নষ্ট হয়েছে এটা আমি শিওর জানি না, কিন্তু নষ্ট ওদের থেকেই করছে। তারপর 2 বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড আমার সবার সামনে বলছে যে আমার মা হওয়ার যোগ্যতা নাই, আমার মাতৃত্ব নাই। কিন্তু এখন তো আপনি আপনার কনসেপ্ট করা, আপনার পেটে 5 মাসের বাচ্চা, সেক্ষেত্রে আপনাকে ফেলে কেন বিয়ে করলো? আমি টাকা দিতে পারি নাই, সেই জন্যই বিয়ে করছে। আর মূলত এই সমস্যা? হ্যাঁ, এই সমস্যায় আমার শাশুড়ি আমার সবসময় বলতো যে বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসে না, কিছু আনে না, বাপেরা আহে না, এই সেই সবসময় খালি এগুলো বলতো। আচ্ছা দর্শক, আমরা অনেক কথাই শুনলাম। আপনার শ্বশুর শাশুড়ির বাড়ি কোথায় এবং তারা কি করে একটু পরিচয় দেবেন পুরোটা? আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশাল ভোলা,
চর ফ্যাশন, শশীভূষণ থানা, রসুলপুর গ্রাম। আর আমার শাশুড়ি হাউস ওয়াইফ, আমার শ্বশুর কৃষিকাজ করে। আপনার শ্বশুরের নাম কি বললেন? আমার শ্বশুরের নাম আলাউদ্দিন মুন্সি। এটা কি চরফেশনে? না, হ্যাঁ, চর ফ্যাশন থেকে তারপর শশীভূষণ যাওয়া লাগে, তারপর রসুলপুর গ্রাম। আচ্ছা, আপনার স্বামীর নামটা কি? স্বামীর নাম আলামিন মুন্সি। আলামিন মুন্সি। আলামিন মুন্সির ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, আছে আমার কাছে। আমি কি স্ক্রিনে আপনার স্বামীর ছবিটা দিয়ে দেব? হ্যাঁ, দিয়ে দেন। দর্শক, আপনারা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আলামিন মুন্সি। আলামিন মুন্সির ছবি। সে 5 মাসের অন্তঃসত্ত্বা সন্তান রেখে, তার স্ত্রীকে রেখে আবার নতুন করে বিয়ে করছে। তো সেক্ষেত্রে আমরা যে ধরনের কথাগুলো আপনার বললাম, পুরো কথাই কিন্তু শুনলেন। এখন আপনি মূলত কি চাচ্ছেন, যে আপনার স্বামীর কাছে কি আপনি ফিরে যেতে চাচ্ছেন নাকি? ভাই দেখেন, ও তো এখন বিয়ে করে ফেলছে, আর যে মানুষটা আমার একবার ঠকাইছে, ও আমার কোন শুয়ে কথা দিছিল যে কখন আমার ছাইরা যাইব না ওদের বাড়িতে। তো যে মানুষটা আমার একবার ঠকাইতে পারছে, সে কিন্তু আমার বারবার ঠকাইতে পারবো। আরেকবার যে ঠকাইবো না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে ও আরেকটা বিয়ে করে ফেলছে, তো আমার তো আরেকটা মেয়ে সংসার ভাঙা তো আমার পক্ষে সম্ভব হইব না, কারণ আমিও তো একটা মেয়ে মানুষ, তাই না? তো আমি ওর কাছে যদি ফিরে যেতে নাও চাই, ও আমার সাথে যে অন্যায় করছে, ওর ফ্যামিলি আমার সন্তানের সাথে যে অন্যায়টা করতে যাইতেছে, অলরেডি করেই ফেলছে, যেহেতু বিয়ে করে ফেলছে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে প্রশাসন ওর শাস্তি দিক, যাতে ওর শাস্তি দেখে যাতে তারা কোনো ছেলে যাতে কোনো মেয়ের সাথে এরকম না করতে পারে, কোনো শ্বশুর শাশুড়ি যেন যৌতুকে যেন টর্চারিং না করতে পারে। সেক্ষেত্রে এখন তো আপনি অন্তঃসত্ত্বা, আপনার যে সন্তান রয়েছে, এই সন্তানের কি পরিচয় দেবেন আপনি? যখন এখন তো ধরেন আপনি যদি ডিভোর্সটা মেনেও নেন, ধরেন কোনো কারণে মেনে নিলেন, বা তারাও টাকা পয়সা দিয়ে আপনাকে ছেড়ে দিল, তারপরে এই যে বাচ্চার পরিচয় আপনি কি দেবেন? আপনার তো জীবন সবেমাত্র শুরু। তো এই বাচ্চার পরিচয়টা আপনি কি দেবেন, যেহেতু সে পৃথিবীর আলো এখনো দেখেনি? ভাই আমি জানি না আমি বাইসে থাকবো কিনা, আমার তারও কোনো নিশ্চিত নেই। আসলে দর্শক, খুব খারাপ লাগতেছে কথাগুলো শুনে, যে এরকম একটা ঘটনা, যেহেতু ডিভোর্স একটা ছেলে একটা মেয়েকে দিতে পারে, একটা মেয়ে একটা ছেলেকে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে যৌতুকের বিষয়টা তো এখন আপনারা শুনলেন আছে। কিন্তু তারপর আমার প্রথম কথা হচ্ছে যে মেয়েটা 5 মাসের অন্তঃসত্ত্বা, এই সন্তানের পরিচয় বা এর জন্য তো মায়া দরকার। আর এর আগে আমরা শুনেছি যে সে বলল যে তার সন্তান হয় না বিধায় তার সাথে খারাপ ব্যবহার করত। এখন তার গর্ভে সন্তান, তারপরও তাকে রেখে আরেকটা বিয়ে করলো, আর শ্বশুর শাশুড়ি তাকে অত্যাচার করলো। এই বিষয়টা মূলত আজকে আমাদের এই সমাজের মধ্যে এখন অনেক এই ধরনের ঘটনা ঘটছে। মানে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, বা স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, বা এই 2-3টা বাচ্চা রেখেও অন্যান্য বিয়ে করছে। তো সেক্ষেত্রে এখন আমাদের দেশে একটা আইনি ব্যবস্থা আসলে জটিল করা উচিত, যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। পরিশেষে দর্শক, আমরা সর্বশেষ বিদায়ের আগে এই আপুর মুখে জানতে চাইবো যে আসলে সে মূল এই বিষয়ে আজকে যে বিষয়টা সে এখন কি বলতে চাচ্ছে। আপনি এখন সর্বশেষ কথা, যে দর্শক যারা শুনতেছে, আপনি এই দেশবাসীর সম্পর্কে কি বলতে চাচ্ছেন বলেন? আমি জানি ভাইয়া, আমার এই ভিডিওটা দেশের প্রত্যেকটা জেলার মানুষ দেখবো, আর সবার ঘরে তো মা বোন আছে কম বেশ। আমি চাচ্ছি যে সবাই আমার একটু সাপোর্ট দিক। আমি চাই যে যারা আমার সাথে এরকম করছে ওদের শাস্তি হোক, আর ওদের দেখে সবাই শিখুক, যাতে ওরা যেন ওরকম কোনো মেয়ের সাথে যেন এরকমটা না করতে পারে। কারণ একটা মেয়েরে ভালো লাগলো, বিয়ে করলাম, তারপর কিছুদিন ফুর্তি করলাম, পেটে বাচ্চা দিলাম, ভালো লাগলো না, ছাইড়া দিলাম। এখন মেয়েটা বাইসে থাক, কামতে মারা যাক, এটা ওর ব্যক্তিগত, এটা তো হইতে পারে না, তাই না ভাইয়া? আর আমার সাথে যা হয়েছে, আমি চাই যে প্রশাসন ওরে শাস্তি দিক। আর যদি আমার সাথে অন্যায় হওয়ার যদি আমি না পাই ভাইয়া, আর আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে ভাই আমি আত্মহত্যা করে মারা যাবো। কারণ এগুলো বলবেন না, এগুলা এই যে আপনি বলতেছেন এগুলো বলবেন না, আপনি কি আমার সন্তানের দায়িত্ব নেবেন? এটা তো পারবেন না। সন্তানের দিকে তাকিয়ে তো আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার সন্তান যখন কনসেপ্ট করবে, তখন আমার সন্তান যখন দুনিয়াতে আসবো, তখন সবাই যখন আমার না জিজ্ঞেস করলো, আমার বাচ্চারা জিজ্ঞেস করতো বাবা কি, তখন ওর অবস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়াবো? আপনার সন্তানের বাবার পরিচয় আছে, আপনি হয়তো যদিও তার সংসার না করেন, আপনাদের কাবিননামা তো ছিল। হ্যাঁ, কাবিননামা আছে, শরীয়ত সম্মত বিয়ে হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তো পরিচয় দিতেই পারবেন। কিন্তু যেই ছেলেটার এই সন্তানের বাবা, যে ছেলেটি, সেই ছেলেটির লজ্জা হওয়া উচিত যে এরকম একটা স্ত্রীকে ফেলে, তার সন্তান তার গর্ভে, তো তাকে ফেলে আরেকটা বিয়ে করেছে, এবং অবশ্যই তার এই ছেলেকে স্বীকৃতি দিতেই হবে। এটা এই দেশবাসী সবাই জানে, বা ওই সমাজেও জানে যে তার বড় বউ ছিল এই মেয়েটি। তারপর
আমার সাথে না ভাইয়া এত এত টর্চার করছে। আমার যে অন্য কোনো মায়ে হইলে হয়তো বা নিজে থেকে চলে আসতো, কিন্তু আমি মেয়ে মানুষ, জীবনে বিয়ে কয়টা হয় আর একটা শরীর কয়জনটা দেখানো যায়। তো সব কিছু পরেও আমি সব কিছু মানায় নিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করতে চাইছিলাম, আপনার কিন্তু সে বিয়ে করে নিল। আপনার স্বামীর কি আপনি প্রথম স্ত্রী বা আপনার প্রথম স্বামী? হ্যাঁ মানে আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ, সম্পর্ক করে। ও পড়াশোনা করতো। পড়াশোনা করতো। তো দর্শক অনেক কথাই শুনলাম, অনেক কিছু জানলেন আপনারা। তো এই ভিডিওটি একটু দ্রুত শেয়ার করে দেবেন যাতে এই বোনটির এই যে দেশবাসী জানতে পারে, এবং এটা তাদের এলাকা যারা ভোলা কর্পোরেশনে রয়েছেন, যারা ওইখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, ওইখানে যারা চেয়ারম্যান মেম্বার রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই মেয়েটির পাশে দাঁড়ান এবং তাকে একটি আইনি সহযোগিতা দিন। এবং এই ভিডিওটি অনেক আইনজীবীদের কাছে যাবে, আপনারা বলে দেন যে এই মেয়েটিকে যেভাবে তারা ডিভোর্সের কথা বলে সরিয়ে দিয়েছে, এটাকে আসলে কতটা যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন। আমি মনে করি যে এটা আপনারা সবাই এই মেয়েটির পাশে দাঁড়াবেন। সবশেষে বিদায় নিয়ে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।